আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আপনাদের সাথে আছি আমি নুসরাত সাবরিন চৌধুরী। আমাদের সমাজের অবক্ষয়ের একটি মূল কারণ হলো মাদক। মাদকাসক্ত ব্যক্তিদের দ্বারা পরিবার যেমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সমাজ তথা রাষ্ট্র দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রভাবিত হয় পারিপার্শ্বিক অনেক কিছু। সরকারের পাশাপাশি আমাদের সবার উচিত সামাজিক সচেতনতা বৃদ্ধি করে মাদক বিরোধী আন্দোলন গড়ে তোলা। দর্শক মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় মাদকাসক্তির প্রভাব, প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব। সময়ের গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে। আমাদের সাথে আছেন মোহাম্মদ খুরশিদ আলম, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি খুব ভালো আছি। অনেক ধন্যবাদ। আপনি আমাদের মনের কথায় আগেও এসেছিলেন এবং আমরা আবারও আপনাকে পেলাম আমাদের আজকের এই অনুষ্ঠানে মাদকাসক্তি এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে। ভাই, প্রথমেই যেটা নিয়ে একটু আলোকপাত করতে চাই যে মাদকাসক্তি আমরা বলছি, এটা আসলে কি এবং মাদকদ্রব্যের অপব্যবহার এই কথাটা আমরা শুনতে পাই। এই বিষয়টা নিয়ে আপনার বিশ্লেষণ। আসলে মাদকাসক্তি যদি বলতে চাই তাহলে মাদক দ্রব্য সম্পর্কে মাদক দ্রব্যটা হচ্ছে প্রাকৃতিক অথবা কৃত্রিম উপায়ে তৈরি এমন কোনো ভেষজ বা রাসায়নিক দ্রব্য যার চিকিৎসা বহির্ভূত ব্যবহার মানুষের চিন্তা, চেতনা এবং মস্তিষ্কের পরিবর্তন ঘটায় এবং বারবার ব্যবহার করার ফলে ওই দ্রব্যটার প্রতি আসক্তি জন্ম নেয় এবং একবার আসক্তি জন্ম নেওয়ার পর যদি নির্দিষ্ট সময় অন্তর যদি ওই দ্রব্যটি ব্যবহার না করা হয় তাহলে প্রত্যাহারজনিত উপসর্গ বা উইথড্রয়াল সিনড্রোম দেখা দেয় এবং এটা গুণগত এবং পরিমাণগত বাড়তে থাকে, অর্থাৎ ডিউরেশন অফ টাইম কমতে থাকে এবং ডোজ অফ কোয়ান্টিটি বাড়তে থাকে। এবং আমি যেটা বললাম চিকিৎসার বহির্ভূত, অর্থাৎ যখন চিকিৎসক কোনো একটি নির্দিষ্ট পরিমাণ মাদক কোনো অসুখের জন্য দিবে সেটা হলো ব্যবহার, যেমন প্রেসক্রাইব, যেমন প্যাথিডিন ব্যবহার করা হয়। প্যাথিডিন যদি প্যাথিডিনে কেউ অপব্যবহার করে, যদি নেশার জন্য ব্যবহার করে, চিকিৎসার জন্য যখন ব্যবহার করবে সেটা হলো ব্যবহার, আর যখন সে নেশার জন্য গ্রহণ করবে সেটা হচ্ছে অপব্যবহার। এবং এটা হলো ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ, অর্থাৎ এটা মানে রিল্যাপস করে একটা মাদকাসক্ত যদি হয়ে যায়, মানে রিল্যাপস হওয়ার যে প্রবণতাটা দেখা দেয়। জি, এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিন্তু অনেক কার্যক্রম আছে সারা দেশে। এখন আমরা যদি একটু জানতে চাই যে মাদকাসক্তির বর্তমান চিত্রটা কেমন? আসলে মাদকাসক্তি আমি যদি বলি যে পারমাণবিক বোমার চেয়েও একটা ভয়ঙ্কর রূপ মাদকাসক্তির মাধ্যমে হচ্ছে। হিরোশিমা নাগাসাকি একটা নির্দিষ্ট জায়গায় ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বর্তমানে আমরা যা দেখছি যে বিশেষ করে ইয়াবা, গাঁজা এগুলো গ্রাম পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। এটা একটা আমাদের জন্য আমি মনে করি যে একটা ভয়ঙ্কর একটা বিষয় এবং এটা নিয়ন্ত্রণের জন্য যদি কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান অর্থাৎ সকলে মিলে যদি এটা প্রতিরোধ না করা যায় তাহলে সত্যি আমাদের ভবিষ্যৎ খুবই মানে দুঃস্বপ্নের দিকে যাবে। তবে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে কাজ করছে। সবাই মিলে যখন একটা প্রতিরোধ গড়ে উঠবে তখনই নিয়ন্ত্রণ সম্ভব হবে। নিঃসন্দেহে আমরা এই যে নিয়ন্ত্রণের বিষয় বা প্রতিরোধের বিষয় নিয়ে আমরা অনেক কথা বলে থাকি, কিন্তু এই জায়গাটুকু শুধুমাত্র সীমাবদ্ধ থাকে মানুষের এই চিন্তার মধ্যে যে চাহিদা যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু সরবরাহ আছে, আবার কেউ বলছে সরবরাহ অ্যাভেলেবিলিটি আছে বলে চাহিদাও আছে। তো এটা আসলে ভাইস ভার্সা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সত্যিকার অর্থে আপনি দেখেন, আপনি এই মুহূর্তে মানে যদি একটা খুব বড় একটা চালান ধরেন 10 লক্ষ পিস ইয়াবার একটা চালান ধরা হলো, যে মাদকাসক্ত সে কিন্তু যে কোনো ভাবে সেই মাদকটা গ্রহণ করবেই। এই জন্য যারা অলরেডি মাদকাসক্ত হয়েছে অধিদপ্তর তাদেরকে দোষী হিসেবে না দেখে তাদেরকে রোগী হিসেবে দেখছে এবং রোগী হিসেবে দেখে তাদের চিকিৎসার ব্যবস্থা করছে। বেসরকারি পর্যায়ে প্রায় 400 মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে এবং সরকারি পর্যায়ে রয়েছে এবং সরকার এ বিষয়ে প্রায়োরিটি দিচ্ছে। অর্থাৎ যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদের যদি আমরা চিকিৎসার মাধ্যমে যদি চাহিদা কমিয়ে নেই, আবার একই সাথে যদি সরবরাহ হ্রাস করার জন্য উপর্যুপরি অভিযান করা হয় তাহলে দুইটার মিশ্রণে এবং একই সাথে যারা মাদকাসক্ত হয়নি কিন্তু সম্ভাবনা আছে তাদেরকে মানে অ্যাওয়ারনেস বিল্ড আপের মাধ্যমে যদি তাদেরকে বোঝানো যায় যে এটা একটা মরণ ঘাতী, আপনি এখানে পা দিয়েছেন মানে চোরাবালিতে পা দিয়েছেন, আপনি ডুবে যাবেন, মৃত্যু অনিবার্য, কিন্তু এই মৃত্যুটা হবে সাংঘাতিক মৃত্যু, তাহলেই সম্ভব আমি মনে করি।
একদমই। সুতরাং এটাতে আসলে ব্যক্তিগত সামাজিক সচেতনতার কোনো আসলে বিকল্প নেই এবং রাষ্ট্রীয় দিক থেকেও আসলে অনেক কিছু কার্যক্রম গ্রহণ করা যেতে পারে। ভাই, আমি এই ক্ষেত্রে একটু জানতে চাচ্ছি যে মাদক দ্রব্য আসলে বহুল ব্যবহৃত মাদক দ্রব্য বাংলাদেশে কোনটা, এবং সেটা শহর ভিত্তিক একরকমের এবং গ্রামাঞ্চলেও কিন্তু অন্যান্য ধরনের মাদকের আসলে প্রচলন আছে, বিষয়টা একটু জানতে চাই। আসলে মাদকের ইতিহাস অত্যন্ত প্রাচীন। আগে সঞ্জীবনী সুরা অথবা গাঁজা এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন সেটা গাঁজাটা সারা বাংলাদেশে আছে এবং মানে গাঁজা যে মানে একটা সিরিয়াস একটা মাদক, এর ভিতরে আছে টেট্রাহাইড্রোক্যানাবিনল এবং সিজোফ্রেনিয়ার যে রোগীগুলো গাঁজা খাওয়ার ফলে কিন্তু সিজোফ্রেনিয়া রোগের দিকে আপনার ধাবিত হচ্ছে। এই জিনিসটা মানুষ বুঝে না, গাঁজার দিকে যায়। গাঁজা সারা বাংলাদেশে চলমান, গ্রামে এবং শহরে সমানভাবে। এবং মানুষের মাঝে একটা টেন্ডেন্সি আছে যে গাঁজা তো আসলে গাছ, একটা ভেষজ জিনিস, তাহলে হয়তো এটা কম ক্ষতিকারক, কিন্তু আমরা জানি 4 থেকে 6 সপ্তাহ এটা শরীরে বর্তমান থাকে। আসলে ভেষজ ঠিক আছে, কিন্তু এর ভিতরে আছে টেট্রাহাইড্রোক্যানাবিনল, যেটা আমাদের নিউরনগুলোকে বিকৃত করে ফেলে। হ্যাঁ, বিকৃত করে ফেলে এবং আস্তে আস্তে আপনি যত গাঁজার আমরা বিভিন্ন নিরাময় কেন্দ্র ভিজিট করতে গিয়ে দেখেছি গাঁজা রোগীরাই সিজোফ্রেনিয়া আক্রান্ত হচ্ছে। এবং অনেকেই বলে, এইভাবে সহজ করে বলে যে কানাডা, আমেরিকা অথবা বিভিন্ন দেশে গাঁজাকে লিগ্যাল করা হয়েছে। সেই লিগ্যালের সিদ্ধান্তটা কিন্তু ডক্টররা দেয়নি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এবং ওই দেশে দেখবেন যে একটা নির্দিষ্ট জোনে ওই গাঁজাটা খেতে পারে, সব জায়গায় নিয়ে কিন্তু খেতে পারে না, নির্দিষ্ট পরিমাণে ক্রয় করা যায়। এবং ক্ষতি যে আপনি সিগারেটের গায়ে ফুল অংশ লেখা আছে যে সিগারেট মৃত্যু ঘটায়। আপনি যদি একটা দুধ কিনেন, একটা অন্য একটা প্রোডাক্ট কিনেন, ওই প্রোডাক্টের মধ্যে যদি একটা সবজিও যদি কিনেন, একবার এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গিয়েছিল যে ক্যান্সারের কোনো একটা পর্যায়ের বেগুনের মধ্যে এরকম ছিল। মানুষ কিন্তু বেগুন খাওয়া বাদ দিয়েছে, অথচ সিগারেটের প্যাকেটে মৃত্যু, লাং ক্যান্সারের চিত্র ভয়ঙ্কর ভাবে সেখানে দেওয়া আছে। তারপরেও মানুষ সেই বোধ থেকে সরে আসতে পারে না, তারপরেও তারা সিগারেট খাচ্ছে। একই সাথে আপনি যে প্রশ্নটা করেছিলেন, বর্তমানে সারা বাংলাদেশে কি বলে ইয়াবাটা বিস্তৃত। আমি যদি সেকেন্ড বলি সেটা ইয়াবা। হেরোইনটা 90-এর দশকে যেমন ছিল কমেছে, কিন্তু কিছুদিন যাবত এটা আরেকটু বৃদ্ধি পেয়েছে। ফেন্সিডিলটা ওই ভারতের ক্ল্যান্ডস্টাইন ল্যাবগুলো বন্ধ করার পরে কিছুটা কমেছিল, এখন আগের চেয়ে কম আছে, কিন্তু ফেন্সিডিলও চলছে। নতুন নতুন ড্রাগস কিন্তু চলে আসছে। আপনি দেখেন কুশ, সিনথেটিক ড্রাগস গুলো চলে আসছে, এটিএস জাতীয় এগুলো চলে আসছে। তারপর নতুন মাদক এলএসডি, লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড, এটা এখন দেখা যাচ্ছে, কুশ দেখা যাচ্ছে। তারপরে স্কোপোলামিন, যেটা শয়তানের নিঃশ্বাস বলে এখন সেটাই দেখা যাচ্ছে। এই ধরনের ড্রাগস গুলো, তারপরে মদ জাতীয় যে মাদকগুলো, সেগুলো সমাজের বিভিন্ন শহর কেন্দ্রিক বেশি দেখা যায়, গ্রাম কেন্দ্রিক দেখা যায়, দেশি মদের এটা বেশি দেখা যায়। তারপর ইনজেক্টিং ড্রাগস, এটা একটা মারাত্মক ড্রাগস এবং দেখা যায় অনেক সময় ইনজেক্টিং ড্রাগস ব্যবহার করার ফলে গ্যাংগ্রিন হয়ে হাত পা কেটে ফেলা হচ্ছে, এরপরেও থেমে নাই, ইনজেক্টিং ড্রাগস গুলো চলছে। এই ড্রাগস গুলো আমি হয়তো আমার মাঝখানে তো একটা বাদ পড়ে যেতে পারে, এই সচরাচর এই ড্রাগস গুলো দেখা যায়। আমরা জানি যে বাংলাদেশ আসলে মাদক উৎপাদনকারী কোনো দেশ নয়, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে আসলে অনেক জায়গা থেকে একটা মাদকের প্রভাব আমরা আসলে দেখতে পারি। তো আপনি যেহেতু গোয়েন্দা বিভাগে আছেন, এই বিষয়টা একটু জানতে চাই যে এই চালানগুলো আসলে কিভাবে আসে এবং আপনারাও কিভাবে এটাকে সরবরাহটা বন্ধ করতে আসলে কাজ করে থাকেন। বাংলাদেশ ড্রাগ প্রসেসিং কান্ট্রি না, কিন্তু বাংলাদেশে চালান আসছে, ইয়াবা বাংলাদেশে উৎপাদন করে না এবং সেই সম্ভাবনাও নাই। বাংলাদেশে সিডুএফিডিন নামক একটি পদার্থ ছিল, যেটা অ্যামফিটামিনের উপসর্গ, অর্থাৎ অ্যামফিটামিনের প্রাথমিক যে সেটা আমরা বাংলাদেশ সেটা ব্যান করে দিয়েছে। সেগুলো সব আসে মিয়ানমার থেকে। এখন মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি করার একটা চিন্তা ভাবনা, এর আগেও 2টি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, কিন্তু যেটা ফ্রুটফুল হয়নি। তারা সিগনেচার তারা করে নেয়, এক জায়গায় একমত হতে পারে না। অর্থাৎ তারা যে অফিসার পাঠায়, মিড লেভেলের অফিসার, তারা সিদ্ধান্ত দিতে পারে না।
এখনো চলছে। তাছাড়া কি বলে আন্তর্জাতিকভাবেও চেষ্টা করা হচ্ছে যাতে মিয়ানমারের সাথে আমাদের বসার সুযোগ হয়। একই সাথে ভারত থেকে ফেন্সিডিল অথবা গাঁজা আসে, সেই এক সময় ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে 75টা ক্ল্যান্ডেস্টাইন ল্যাব বন্ধ করে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিকভাবে চেষ্টা করা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তথা সরকারের দিক থেকে, আর একই সাথে যাতে অনুপ্রবেশ না করতে পারে সেই জন্য আমাদের যেমন টেকনাফে আগে বিশেষ জোন ছিল না, এখন টেকনাফে বিশেষ জোন করা হয়েছে। এছাড়া পোর্টগুলোতে এবং এখন যেমন আগে যেভাবে মাদকটা আসতো এখন বেচাকেনা হয় একবারে মিড সিতে, কিভাবে সেখান থেকেও মানে রোধ করা যায় সেই ব্যাপারটাও দেখা হচ্ছে। তাছাড়া যেগুলো ঢুকে পড়ছে সেগুলো আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে গডফাদারদেরকে ইভেন মানি ফ্লোয়ের মাধ্যমে মানি লন্ডারিং মামলার মাধ্যমে কিভাবে গডফাদারদের আইনের আওতায় আনা যায়, এইভাবে আইন পরিবর্তন করে আইনে সেই জিনিসগুলো নিয়ে এসে সেটা ধরার চেষ্টা হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করছি কাজের পরিধি আরো বাড়বে। এই ক্ষেত্রে আমরা জানতে চাই যে গডফাদারের কথা যেহেতু চলে আসলো, অনেকেই কিন্তু স্বাভাবিকভাবে জনগণের মাঝে এই জিনিসটাই সবচেয়ে বেশি আসে যে যারা হয়তো বা স্মল ক্যারিয়ার তাদেরকেই আসলে সবসময় বেশিরভাগ সময় আইনের আওতায় নিয়ে আসা হয়, কিন্তু যারা এর পেছনে অনেক বড় বড় মাথা তাদেরকে হয়তো সেভাবে করে তাদেরকে অ্যাটেনশনটা দেওয়া হয় না। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আপনি যেটা বলেছেন এটা আসলেই সত্যি। আমরা যাদেরকে ধরি সাধারণত কেরিয়ারকে আমরা ধরতে পারি, তবে গডফাদার এর বাইরে না। আমরা একদমই ধরতে পারি না তা না, আমরা কিন্তু গডফাদারদেরও ধরছি, পরিমাণে কম। এখন এই জন্য আমাদের মানি লন্ডারিং মামলা মানে মাদকের মাধ্যমে উপার্জিত অর্থ এবং অর্থের ফ্লো বিবেচনা করে আমরা গডফাদারদের কিভাবে ধরা যায়, এখন কিন্তু একটা আইনে কেবল এসেছে মানি লন্ডারিং মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যেহেতু এটা মানে প্রেডিক্টিভ অফেন্স, এটা মানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এটা পর্যায়ক্রমে হয়তো এটা মানে যখন এক্সপার্টেড মানে তৈরি হবে তখন আরো মানে গডফাদারদের সত্যি সত্যি তাদের মুখ উন্মোচিত হবে, তবে সেটা চলমান আছে আমি মনে করি। জি, তথ্য প্রযুক্তির একটা বড় অ্যাডভান্সমেন্ট কিন্তু হচ্ছে এবং মানুষ কিন্তু এখন ঘরে বসে আসলে মাদক সাপ্লাই নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট গ্রুপ আছে এবং আমরা দেখি ডার্ক ওয়েব অনেকে ইউজ করছেন, বিটকয়েন ইউজ করছেন, এরকম বিষয়গুলোও আছে। তো এই যে তথ্য প্রযুক্তির এত যেই জায়গাটা থেকে আসলে তারা এগুলোকে প্রসার করার চেষ্টা করছে, এখানে আসলে আপনাদের কার্যক্রমের জায়গাগুলো কেমন? যদি আপনি জাস্ট কয়েক মাসের পরিসংখ্যান যদি দেখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ওরা যেভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ডার্ক ওয়েবের মাধ্যমে অথবা যে আপনি বিটকয়েনের কথা বলছেন, মানে যেভাবে ওরা মানে করছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদেরকে ধরতে সক্ষম হয়েছে। গত 6 মাসে এরকম মানে বেশ কয়েকটা আমরা ধরেছি, বড় বড় চালান, বড় বড় সিন্ডিকেটকে ধরেছি যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা ব্যবহার করত। অনেক সময় আমি মানে আমাদের কৌশলটা আমি টিভির সামনে সবাইকে বলে দিচ্ছি না, তবে আমরাও মানে তাদেরকে জানান দিতে চাই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনারা যদি মনে করেন যে সহজে ব্যবসা করে যাবেন, সেটা পাবেন না, আপনার আইনের আওতায় আসতেই হবে। একদমই তাই। আমরা সামাজিক প্রতিরোধের কথা বলি, প্রতিরোধের জায়গা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমগুলো আসলে কেমন ভাবে পরিচালিত হয়? প্রতিরোধের জায়গাগুলো হলো ধরেন যেমন স্কুল হলো একটা স্কুলে আমরা শিক্ষকদেরকে মেন্টর তৈরি করছি, যেমন প্রত্যেকটা জেলাতে 20 জন 30 জন করে মেন্টর তৈরি করছি। তারা স্কুলে তাদের মানে তারা নিজেরা মেন্টর হবে, প্রশিক্ষক হবে এবং পরবর্তীতে স্কুলের ছাত্রছাত্রীদেরকে তারা মানে মাদক থেকে দূরে থাকার কৌশলগুলো এবং সচেতনতামূলক জায়গাগুলো তারা মানে শিক্ষা দিবে। এটা শিক্ষা দেওয়ার অর্থ এই নয় যে ক্লাসে পড়াবে, একদমই তাই, মানে সবকিছুর মধ্যেই একটা থাকবে। তারপরে ধরেন এটা তো একটা মানে সব সমাজের প্রত্যেকটা দিক করতে হবে। ধরেন মসজিদের ইমাম প্রশিক্ষণ কেন্দ্র অথবা কি বলে অন্যান্য ধর্মের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আমরা মানে পয়েন্ট আউট করছি, তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি। সমাজে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি যে তারা যদি এগিয়ে আসে। হ্যাঁ,
মোট কথা হলো সমাজের সকল শ্রেণী পেশার মানুষের একত্রিত করে একটা কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান আকারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চেষ্টা করছে যাতে সবার মাঝে সচেতনতা। ইভেন আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিলবোর্ড তৈরি হচ্ছে, খেলাধুলার আয়োজন করা হয়েছে, তারপরে সারা বাংলাদেশে আপনি এই মাসেই দেখবেন সারা বাংলাদেশেই মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে। এইভাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে মাদক একটা অভিশাপ, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অথবা এই মানে চোরাবালিতে যেন আমাদের কোমলমতি ছোট ভাইয়েরা, আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা পা না দেয়, তাদেরকে সজাগ করার চেষ্টা। একদমই তাই। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আরো আলোচনা শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় মাদকাসক্তির প্রভাব প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব। আমাদের সাথে আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। আমরা ভাইয়া যে বিষয়টা নিয়ে বলছি, এবং আমরা এখন মানুষের মাঝে অনেক বেশি মাদকাসক্তি নিয়ে একটু হাইড করার প্রবণতা বা গোপন করার প্রবণতা জায়গাটা দেখি, যার কারণে কিন্তু যারা মাদকাসক্ত ব্যক্তি তারা কিন্তু সহজে চিকিৎসার আওতায় আসছেন না। এটার আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা এটাকে নৈতিক সংকট বা অপরাধ হিসেবে গণ্য করছি। তো সেই জায়গা থেকে আসলে সচেতনতাটা বাড়াতে কি করা যেতে পারে বলে মনে করেন? মাদকাসক্তি আমি আগেই বলেছি যে এটা একটা ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ। এটা একটা ডিজিজ, এটা চিকিৎসাযোগ্য। এবং আমরা যদি আমাদের কোনো যদি ক্যান্সার হয়, কেউ যদি লুকিয়ে রাখে, তাহলে ফার্স্ট পর্যায়ে হয়তো তাদেরকে মুক্ত করা সম্ভব ছিল, থার্ড পর্যায়ে বা ফোর্থ ইয়েতে চলে গেলে বাঁচানো সম্ভব হয়নি। ঠিক তেমনি যেহেতু এটা একটা রোগে যদি প্রথমেই আমরা ধরতে পারি তাহলে চিকিৎসা সহজ হয়। এবং এটা যদি টারশিয়ারি পর্যায়ে চলে যায়, আপনারা জানেন মাদকের মানে আসক্তির একটা পর্যায়ে আছে, প্রাইমারি পর্যায়ে, সেকেন্ডারি পর্যায়ে, টারশিয়ারি পর্যায়ে। যদি প্রাথমিক পর্যায়ে ধরা যায়, এটা মানে খুবই সম্ভব দ্রুত সময়ের মধ্যে তাকে ফিরিয়ে আনা। যদি সে আসক্তির দিকে চলে যায়, একেবারে টারশিয়ারি পর্যায়ে চলে যায়, তাদেরকে চিকিৎসা দিতে হবে, চিকিৎসার বাইরে না। একটা আপনি চিন্তা করে দেখেন যে মাদক কিন্তু প্রথমে আমরা যে মাদক খাচ্ছে সে মাদক ইচ্ছা হলো খেলো, পরবর্তীতে কিন্তু মাদকটা তাকে নিয়ন্ত্রণ করে ফেলে। অর্থাৎ সে আর মানে তার জাতিসংঘের একটি প্রতিবাদ্য একটি বিষয় ছিল, ডু ড্রাগস কন্ট্রোল ইউর লাইফ, ইউর কমিউনিটি, নো প্লেস ফর ড্রাগস। অর্থাৎ মাদক কি আপনাকে নিয়ন্ত্রণ করছে? ঠিক মাদকটা মানুষকে নিয়ন্ত্রণ করে ফেলে। সে কিন্তু ওই জালে আটকা পড়ে যায়, সে ওখান থেকে নিজে বের হওয়া তার জন্য অনেক কঠিন হয়ে যায়। সেই জন্য যারা মাদকাসক্ত হয়েছে, না লুকিয়ে আমরা যদি সত্যিকার তাদেরকে ভালোবাসা দিয়ে, চিকিৎসা দিয়ে, এবং মানে মাদক থেকে মুক্তি পাওয়ার জন্য যখন চিকিৎসা নেওয়া হয়, যখন তার ডিটক্সিফিকেশন হয়, তখন কিন্তু তার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা যে অবস্থায় থাকে, সে অবস্থায় আমরা সঠিক ব্যবহারটা তাদের সাথে করি না। আমরা মনে করি যে একটা নিরাময় কেন্দ্রে তাকে ভর্তি করে দেবো, 3 মাস পরে ট্রিটমেন্ট প্যাকেজ, 3 মাস পরে সে একদম সুস্থ হয়ে বের হয়ে যাবে। আসলে কিন্তু তা না। একবার যে মাদকাসক্ত হয়ে যায় তাকে সারা জীবন চিকিৎসার মধ্যে রাখতে হয়। অর্থাৎ এই চিকিৎসা যে নিরাময় কেন্দ্রে সারা জীবন রাখতে হবে দ্যাটস নট। তাকে মানে তার সাথে এমন ব্যবহার করতে হবে সে যেন চিকিৎসা একটা পদ্ধতি শিখিয়ে দিল, ডিটক্সিফিকেশন হলো, সে যখন বের হয়ে আসলো পরিবার যেন তার সাথে সেরকম আচরণ করে, সে যেন আবার ওই দিকে না যায়। একেবারে পুরোপুরি একটা ডায়াবেটিসের রোগী যেমন সারা জীবন ওষুধ সেবন করে মেনটেন করতে হয়, একটা উচ্চ রক্তচাপের রোগী যেমন সারা জীবন মেনটেন করতে হয়, তাকে একটা সুনির্দিষ্ট জীবন মানে একটা পদ্ধতিতে একদিকে যেমন পরিবারকে সাপোর্ট করতে হবে, অন্যদিকে সমাজ, সবকিছু মিলে যদি আমরা না লুকিয়ে, আমরা কেন লুকাই যে আমার এখন ইদানিং মেয়েরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এবং আমরা শুনেছি যে প্রায় 8 লক্ষ মাদকাসক্ত নারী রয়েছে, এবং মানে ইউনিভার্সিটি পর্যায়ে, হ্যাঁ এটা ইউনিভার্সিটি পর্যায়ে আমরা অনেক খবর শুনছি, আমরা কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে শুনছি যে মেয়েরাও মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এখন আমার যদি মেয়ে সন্তান থাকে, আমি কিন্তু চিন্তা করবো যে এটা যদি পাবলিকলি চলে যায়, যদি চিকিৎসা দিতে গিয়ে যদি সবাই জেনে যায়, তাহলে তো মুশকিল হয়ে যাবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি এখন চিকিৎসা না দেন, পরবর্তী সবাই কিন্তু
আপনি জেনে যাবে, কারণ সেটা লুকিয়ে রাখতে পারবেন। একজন মাদকাসক্ত রোগীকে মানে গোপনে রাখা যায় না, সবাই বুঝে ফেলে যে সে আচরণগত পরিবর্তন এতটাই হয়। পরিবর্তন। এই ক্ষেত্রে একটা ছোট বিষয় জানতে চাই যে আসলে আমরা বলছি ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ এবং পুনঃ আসক্তির কিন্তু অনেক বেশি সম্ভাবনা থেকে যায়। সুতরাং একজন ব্যক্তি চিকিৎসা একবার নিল, কিন্তু যখন সে সমাজে পুনর্স্থাপিত হতে চায় বা রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া যখন থাকে, আমরা বেশিরভাগ সময় দেখি সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গাটা এতটাই নেতিবাচক যে সে আবার একটা জবে জয়েন করছে বা সে বিয়ে করছে, বা তার পরিবারের জায়গা থেকে তার অবস্থানটুকু অনেকটুকু নিচে দেখা হয়, হয়তো বা তাকে মেইন ডিসিশন মেকিং এর জায়গা থেকে সেভাবে করে কাজ করতে দেওয়া হয় না, বা তার চাকরিচ্যুত হয়ে যায়। তো এই বিষয়গুলোও কিন্তু তাকে আবার পুনঃ আসক্তির ক্ষেত্রে অনেকটুকু প্রভোক করে। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? যখন সে রিহ্যাবিলিটেশনের পর্যায়ে থাকবে, পরিবারকে ওইভাবে দিতে হবে। আপনি চাকরি থেকে চলে যাচ্ছে, মানে চাকরি থেকে বরখাস্ত হয়ে যাচ্ছে বা চাকরি চলে যাচ্ছে, এটা মানে আগে মাদক সেবন করতো সেই কারণে না। রিল্যাপস হয়ে গেলে যখন কর্তৃপক্ষ বুঝে যে সে আবার মাদকাসক্তের দিকে ঢুকে যাচ্ছে, তখন এমন হয়ে যায়। কিন্তু আমি এমনও দেখেছি যে আগে যার মানে একটা কি বলবো, সন্তানের দুধ কেনার টাকাও তার কাছে দেওয়া হতো না। এরপরে যখন সে সুস্থ হয়ে গেছে, আমি অনেক মাদকাসক্ত মানে রিকভারি মাদকাসক্তের কাছে শুনেছি যে আগে আমাদের এরকম অবস্থা হয়েছিল যে সন্তানের জন্য দুধ কেনার টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে আমি খেয়ে ফেলেছি, এই জন্য আমাদের বিশ্বাস করতো না। পরবর্তীতে যখন সুস্থ হয়েছে তখন কিন্তু অনেক মানে আপনি যেটা বলেন ডিসিশন মেকিং, অনেক কিছুতে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং যখন গুরুত্ব দেওয়া হবে এবং তাকে যখন সুনজর রাখা হবে তার প্রতি, সে মাদকাসক্তির দিকে যাবে না। একদমই তাই। এবং এই যে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু অনেকেই স্বাভাবিকভাবে দেরি করেন, যেহেতু আমিও মাদকাসক্ত একটা চিকিৎসা কেন্দ্রে আসলে কাজ করছি, তো সেই জায়গা থেকে আমরা দেখি যে যখন আমরা রোগীদেরকে পাই, আমরা কিন্তু অনেক সিভিয়ার লেভেলে পাই বা খুব মডারেট লেভেলে চলে গেছে বা মাইল্ড অবস্থায় যখন থাকে তখন কিন্তু পাওয়া যায় না। এই ক্ষেত্রে পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে ব্যক্তি নিজেরও বা পরিবারের মানুষেরও আসলে আর কোন কোন জায়গায় কাজ করা উচিত বলে মনে করেন? আমরা গার্ডিয়ানরা কিন্তু কখনোই বলতে পারি না, কখনোই বিশ্বাস করতে চাই না যে আমার সন্তানটা মাদকাসক্ত। হয়তো বা কারো কাছে শুনেছে, তখন বলবে যে আমার ছেলে তো ভালো ছাত্র, আসলে ঈর্ষা করছে, হিংসা করছে। গার্ডিয়ান বুঝতে পারে অনেক পরে, বুঝতে পারে কিছু একটা পরিবর্তন হচ্ছে, আগের মতো মেজাজ খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, তার পোশাক পরিচ্ছদ কেমন অপরিষ্কার হয়ে যাচ্ছে, তার নতুন নতুন বন্ধু আসছে, সে হঠাৎ করে প্রচুর টাকার প্রয়োজন হচ্ছে, মানে এই ধরনের বিষয়গুলো গার্ডিয়ান কিন্তু বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। কিন্তু তাকে তখন কি করতে হবে সেই জিনিসগুলো তারা দেরি করে ফেলে। এই দেরি করা যাবে না একদমই। এবং আমরা বেশিরভাগ সময় দেখি যে হয় মানে আমরা সবসময় অন্যের উপর আসলে দোষটা চাপানোর চেষ্টা করি যে হয়তো সঙ্গদোষী এমন হয়ে গেছে, বা তাকে আমি স্কুল চেঞ্জ করলাম, কলেজ বা বিয়ে দিয়ে দিলাম, এরকম কিন্তু অল্টারনেটিভ বিয়ে দেওয়াটা এটা মানে একটা রং আইডিয়া। একদমই তাই। স্কুল চেঞ্জ করলে হ্যাঁ অনেক সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ওখানে যাদের সাথে চিকিৎসার পর্যায়ে যদি আর কি মানে একটা মাদক গ্রহণ করার এবং চিকিৎসা কিন্তু প্রক্রিয়া আছে। একজন রোগী যেভাবে যে কাউন্সিলিং হবে, আরেকজন রোগীর কাউন্সিলিং আরেক রকম হবে। কারণ একজন ধরেন ব্রোকেন ফ্যামিলির জন্য সে হয়তো বাবা মার ঝগড়া দেখছে, বাবা মার বিবাহ বিচ্ছেদ দেখছে, অথবা মানে সে ফেইলিউর হয়েছে, তার জন্য একরকম, তার জন্য আরেক রকম। চিকিৎসার কিন্তু কাউন্সিলিং ধরন কিন্তু মানে ভিন্ন হয়। ওই জিনিসটাও দেখতে হবে যে মানে সে ওই চিকিৎসার পদ্ধতিটাও আলাদা আলাদা। একদমই তাই। সুতরাং মানুষ যেরকম আসলে মনে করেন স্বাভাবিকভাবে যে চিকিৎসা মানে শুধুমাত্র একটা জায়গায় হয়তো মেডিকেশন দিয়ে রেখে দিচ্ছে, অনেকে কিন্তু বলেন যে যে মেডিসিনটা আপনারা দিচ্ছেন তাহলে সেটা আমি ঘরে কেন খাওয়াতে পারছি না। কিন্তু একটা কাউন্সিলিং, ফ্যামিলি থেরাপি সবকিছু একটা কম্প্রিহেন্সিভ একটা অ্যাপ্রোচ। ভাইয়া, এই যে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পর্যায়ে চিকিৎসা কেন্দ্রগুলো আছে, সেগুলো আসলে কিভাবে কাজ করছে এবং কোন কোন জেলা ভিত্তিক বা বিভাগীয় ভিত্তিক হসপিটালগুলো আছে? সারা বাংলাদেশেই 8টি বিভাগে 8টি নিরাময় কেন্দ্রের একটা প্রক্রিয়া আছে। সেটা মানে সেটা এখনো তৈরি হয়নি। এখন 4টি বিভাগে আছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহীতে আছে। সেটার পরিমাণগত কম। অদূর ভবিষ্যতে এটা বড় আকার সরকারের পরিকল্পনা আছে এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া বেসরকারি নিরাময় কেন্দ্র রয়েছে 395টি। সারা বাংলাদেশেই প্রত্যেকটা প্রায় প্রতি জেলাতে, আগে বেশ কিছু জেলা কমে, এখন 2-1টা জেলা ব্যতীত প্রায় প্রতি জেলাতেই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে। এবং সেই নিরাময় কেন্দ্রগুলো যেন মনিটরিং, আগের যে নিরাময় কেন্দ্র এখন কিন্তু পার্থক্য হয়েছে। এখন জেলা পর্যায়ে মানে ডিসি মহোদয়ের নেতৃত্বে একটি মনিটরিং টিম আছে, যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা প্রধান, সদস্য সচিব
একইভাবে বিভাগীয় কমিশনারের মহোদয়, উনি বিভাগীয় পর্যায়ে উনি মনিটরিং এর প্রধান, এবং আমি দেখেছি যে বিভিন্ন বিভাগীয় কমিশনার, তারপরে ডিসি মহোদয়, ইভেন মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ মনিটরিং কমিটির যারা সদস্য, তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে একসাথে মনিটরিং করছে। এবং আগের যে প্রক্রিয়া ছিল, চিকিৎসার যে অব্যবস্থাপনা ছিল, অনেকাংশে মানে এখন ভালোর দিকে যাচ্ছে। জি, সুতরাং কোয়ালিটিটা এনশিওর হচ্ছে। যেরকম আগের মানুষের মধ্যে একটা সংশয় ছিল যে কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে যে হয়তো বা রিহ্যাবিলিটেশন প্রসেসটা আসলে কেমন হয়, তো সেই জায়গা থেকে কোয়ালিটি এনশিওর করা হচ্ছে। জি, আমরা অনেকটুকুই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। যদি সবসময় হার্ম রিডাকশনের কথা বলে থাকি, সেটা চিকিৎসাও একটা হার্ম রিডাকশনের একটা অংশের জায়গাতে কাজ করছে। তো আরো কি প্রতিরোধ ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে রাষ্ট্রীয় দিক থেকে, সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে এবং ব্যক্তিগত পারিবারিক জায়গা থেকে? আমরা মনে করি যে সরকারি পর্যায়ে যেমন প্রত্যেকটা উপজেলাতে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে যদি একটা অংশকে নিরাময় কেন্দ্র হিসেবে ঘোষণা করে দেওয়া যায়, এবং একটা যেহেতু মাদকাসক্ত সারা বাংলাদেশে পরিমাণটা অনেক বেশি, জেলা পর্যায়ের যে হাসপাতালগুলো আছে একটা ইউনিটকে, অথবা যারা জেলখানায় আছে, জেলখানায় যারা মাদকাসক্ত হয়ে জেলখানায় যায়, অথবা মানে জেলখানায় যারা মাদকাসক্ত রোগী আছে, তারপরেও চেষ্টা চলছে যাতে মানে ওভারঅল সবার সহযোগিতার মাধ্যমে এই জিনিসগুলো যদি একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি একটা ইউনিট থাকে, নিরাময় কেন্দ্রগুলো বেসরকারি পর্যায়ে তো আছে, এবং সরকার যদি পর্যাপ্ত নজর দিচ্ছে, আরো যদি এখানে বাজেট বৃদ্ধির মাধ্যমে যারা অলরেডি মাদকাসক্ত হয়ে গেছে তাদেরকে যদি মানে ফিরিয়ে আনা যায়, এই ফিরিয়ে আনলে চাহিদা কমে যাবে, চাহিদা কমলে সরবরাহ কমে যাবে, একই সাথে সচেতনতার মাধ্যমে যদি নতুন নতুন চাহিদা তৈরি না হয় তাহলে নিয়ন্ত্রণের দিকে আসবে। একদমই তাই। গণমাধ্যমের ভূমিকা এখানে আসলে কেমন? গণমাধ্যম এটা বড় ভূমিকা পালন করে। এক হলো প্রচারের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে, দ্বিতীয় হলো যে কোনো খবর প্রচারের মাধ্যমে, তিন হলো যে যেমন এটাও তো একটা গণমাধ্যমের অংশ হয়ে যাচ্ছে, এটা সারা বাংলাদেশে একটা বড় ভূমিকা রাখতে পারে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ ভাইয়া। যেহেতু একদমই শেষ পর্যায়ে আসছি, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে এবং যারা অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিয়ে শেষ করতেন। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের জন্য বলবো, বিশেষ করে অভিভাবকদের জন্য বলবো, যে আপনারা আপনার সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেন। আমরা হয়তো এই যুগে আমরা হাজবেন্ড ওয়াইফ অনেকেই চাকরি করি, সন্তানদেরকে ওইভাবে সময় দিতে পারি না, কিন্তু আমরা সকালবেলা যখন আমরা একসাথে নাস্তা করতে পারি, এবং নাস্তার সময় কথার ছলে সারাদিন কি করবে সেই জিনিসটা জানতে পারি, এবং রাতের বেলা যদি আমরা সবাই একসাথে রাতের খাবারটা খাই, সারাদিন কি করলো তার পড়াশোনার খোঁজ নেওয়া, এই ছোটখাটো বিষয়গুলো যদি আমরা সচেতনভাবে আমরা করতে পারি, আমার মনে হয় আপনার সন্তানটা কখনোই ডিরেল হবে না। আজকে আপনার যে সন্তান 10 বছর বা 20 বছর পরে দেশের হাল ধরবে, এবং আমরা যদি তাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে তাদেরকে নৈতিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে ভালো মানুষ হিসেবে একবারে মাদক থেকে দূরে রাখতে পারি, তাহলে এটাই হবে একটা সত্যিকারের দেশপ্রেম। অনেক ধন্যবাদ। আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং মাদকাসক্তি নিয়ে এই সচেতনতা অব্যাহত থাকুক। খুব ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক, আজকের আলোচনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, মাদক আমাদের কাম্য নয়, মাদক আমাদের সুখ ও শান্তি বিনষ্টকারী। মাদকমুক্ত সমাজ গড়তে আসলেই সচেতনতার বিকল্প কিছুই নাই। যদি কোনোভাবে মাদকের সুরটা বন্ধ করা যায় বা প্রতিরোধ করা যায়, তাহলেই মাদকমুক্ত সমাজ গড়া আরো সহজ হবে। আসলে সামাজিক সচেতনতা গড়ে তুলে মাদকমুক্ত সমাজ গড়তে সচেষ্ট হই। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।